হ্যালো স্টুডেন্টস, তোমরা জানোই যে জেনপাস 2022 এর কোশ্চেন প্যাটার্নসে চেঞ্জেস এসছে এবং এই চেঞ্জেসের কী ধরনের পরিবর্তন হয়েছে মার্কসের সেগুলো তোমরা জানো। আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। যদি কারোর মনে হয় ডিটেলসটা জানার এখনও দরকার আছে, প্রয়োজন, তো তোমরা দেখতে পারো, প্লেলিস্ট চেক করে নিতে পারো আমার চ্যানেলের, তোমরা পেয়ে যাবে, বা এই ভিডিওর আই বাটনেও আমি সেই প্লেলিস্টগুলো তোমাদের দিয়ে দেবো, তো তোমরা দেখে নিতে পারো। এখানে বিষয়টা হচ্ছে, দেখো জেনপাসের 2022-এর যে প্যাটার্নস আছে, মানে যে কোশ্চেন প্যাটার্ন তৈরি করা হয়েছে, যে এখানে কত মার্কসের কি কি আসবে তোমরা জানো, তবু একবার আমি বলে দিয়ে আজকের বিষয়টা তখন তোমাদের সঙ্গে ডিসকাস করছি। যদি আমি পেপার 1 আর পেপার 2 দেখি, তাহলে পেপার 1-এ দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং এগুলো লাগছে, কোনটার জন্য কত মার্কস লাগছে আমি এখানে লিখেই দিয়েছি, আবার করে বলছি না। আর পেপার 2-তেও দেখো ফিজিক্যাল সায়েন্স, ম্যাথস, জিকে, ইংলিশ, লজিক্যাল রিজনিং লাগছে, এবং প্রত্যেকটার মার্কস দেখো এখানে বলে দেওয়া আছে। সব পেপার 1 এক্সামই দাও আর পেপার 2-এর এক্সাম দাও, দুটোর ক্ষেত্রেই টোটাল মার্কসটা সেমই থাকছে 150। এবার পেপার 1 কারা দেবে, পেপার 2 কারা দেবে, সেগুলো আমি আগে ডিসকাস করে দিয়েছি, এখানে এই বিষয়গুলো আমি বলছি না। বিষয়টা বলছি আজকে যেটা মেন বলার, যে অনেক স্টুডেন্ট, যেহেতু আমি অনলাইনে এই এক্সামসগুলোর জন্য কোর্স করাই, তো তারা বিভিন্ন এনকোয়ারির জন্য বা ভর্তি হওয়ার জন্য যখন আমাকে কল করছো বা মেসেজে জানতে চাইছো, তো অনেক স্টুডেন্ট দেখছি এরকম একটা কথা বলছো যে ম্যাম সিলেবাস রিডিউস হয়েছে। মানে প্রথম একজন দুজন স্টুডেন্ট যখন আমাকে এই মেসেজটা করছে বা ফোন করছে, বলছে সিলেবাস তো এবছর রিডিউস হয়েছে, তো তাহলে রিডিউস সিলেবাসে কি কি আছে জেনপাসের সেগুলো যদি জানা যেত, বা সিলেবাসটা কীভাবে তৈরি করা হয়েছে এবছরের জন্য সেটা। তো এবার আমার বিষয়টা বলার, যে সিলেবাস রিডিউস হয়েছে সেটা কেন বলা হচ্ছে না, তখন তাদের সাথে আমি কথা বলে এটা বুঝতে পারলাম যে তোমাদের মনে হচ্ছে যে আগে যখন, মানে লাস্ট ইয়ার 2021 পর্যন্ত যখন জেনপাসের এক্সাম হয়েছে, তোমরা জানোই সবাই যে লজিক্যাল রিজনিং আর ইংলিশ ছিল না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতেই এক্সাম হতো, এবং ম্যাক্সিমাম মানে 50%ই থাকতো হলো বায়োলজি থেকে আর 50% ফিজিক্স, কেমিস্ট্রি থেকে, এবং সেই জন্যই দেখতাম বায়োলজি পড়ার প্রবণতা স্টুডেন্টদের মধ্যে বেশি থাকতো, যে বায়োলজি বেশি পড়তে হবে। তো এবার এই বিষয়টা থেকে সব স্টুডেন্টদের কাছে আসছে কি, যে তাহলে মার্কস তো বেশি ছিল, এবার মার্কসটা যেহেতু কম দেখতে পাচ্ছি, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 25 মার্কস করে আসছে, তো তাহলে নিশ্চয়ই সিলেবাসটাও কম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সিলেবাস দেখো রিডিউস হয়েছে এরকম কথা কিন্তু কিছু বলা হয়নি। এবার তোমরা এটা ভাবতে পারো যে কোভিড সিচুয়েশানে যেহেতু 11-12 বা 10th বোর্ড এক্সামগুলোর সিলেবাস কমানো হচ্ছে, তাই কম্পিটিটিভ এক্সামের সিলেবাসও কমানো হবে, কিন্তু বিষয়টা ক্লিয়ারলি দেখো কোনো জায়গায় কিন্তু বলা হচ্ছে না, সেটা নিট বলো, জেনপাস বলো, যে কোভিড সিচুয়েশানের জন্য কম্পিটিটিভ এক্সামেরও কোনো সিলেবাস বাদ দিয়ে দিচ্ছে, এরকমটা কিন্তু হচ্ছে না। 10-12 স্কুলে ক্লাস হচ্ছে না, অনলাইনে ঠিকঠাকভাবে সবসময় হয়তো সম্ভব হচ্ছে না, তাই 10-12 বা কলেজ লেভেলেও সব কিন্তু কখনো সিলেবাস সেভাবে রিডিউস হচ্ছে না, শুধু স্কুল লেভেলের কিছু সিলেবাস রিডিউস করা হচ্ছে। তো সেই বিষয়টা ভেবে আমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিলে চলবে না। আমরা যখন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নেব, ক্লাস 11-12 পুরো সিলেবাসটাই পড়তে হবে। আর মার্কস কমানো হয়েছে মানে এই নয় যে তোমাকে টপিক রিডিউস করে দিয়েছে, তোমার 11-12 সিলেবাসের টপিক যা যা আগে পড়তে সেটাই পড়তে হবে। মার্কস কমিয়ে দিয়েছে মানে তুমি বলতে পারো যে আগে যদি 10টা চ্যাপ্টার থাকতো, সাপোজ আমি বলছি, আর এক্সামে যদি ধরো 20টা কোশ্চেন্স হবে, আমি মানে একটা এক্সাম্পল বোঝার হিসাবে বলছি, যে 20টা কোশ্চেনের একটা এক্সাম পেপার আর সেখানে 10টা চ্যাপ্টার আছে, তো তুমি সেখানে ভাবতেই পারো যে আমি 10টা চ্যাপ্টারে যদি পড়ে যাই 20টা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 1-2 কোশ্চেন পাওয়ার কথা, এরকম একটা বিষয়। কিন্তু যেখানেই দেখছো যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যাই বলো না কেন, তোমরা বুঝতেই পারছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটের ক্ষেত্রেই 11+12 মিলিয়ে সবারই মানে সবগুলোরই প্রায় কিন্তু 30টার কাছাকাছি বা তার বেশি চ্যাপ্টার হয়ে যাচ্ছে। বায়োলজির তো বটেই 22টা মতন চ্যাপ্টার ক্লাস 11তেই আছে, তো তাহলে এই সব এতগুলো চ্যাপ্টার আর কোশ্চেন নাম্বার দেখো কমে এসেছে, তো তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাকে পড়তে হবে সব চ্যাপ্টারগুলোই, কিন্তু কোনো 1-2 চ্যাপ্টার থেকে বা কিছু চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না।
সেইবারের জন্য, কিন্তু তার মানে এই নয় যে এটাকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু মানে আলটিমেটলি কোন কোন চ্যাপ্টারগুলো এক্সক্লুডেড এরকম কোনো দেখো আমরা নোটিফিকেশান পাচ্ছি না, আমাদের শুধু বলা হয়েছে যে নাম্বারটা কমে গেছে। ঠিক আছে, তো তাহলে আমরা যখন প্রিপারেশান নেব আমাদের 11-12 যে সিলেবাস আছে সেটা অনুযায়ী আমাদের সব পড়তে হবে। এবার কোন ইয়ারে এবছর হয়তো দেখা গেল কোনো যে চ্যাপ্টারগুলোকে বাদ দিয়েছে, পরের বছর হয়তো সেই চ্যাপ্টার থেকে একটা দুটো কোশ্চেন এসেওছে, আবার নাও আসতে পারে, সেটা তো তুমি ওভাবে বলতে পারো না। আমাদের কিভাবে পড়তে হবে না, যে স্ট্যান্ডার্ডটা কী কোশ্চেন্সের সেটা বোঝার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করি, প্লাস তুমি বলতে পারো কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্স হয়তো রিপিট হবে। তার মানে শুধু প্রিভিয়াস ইয়ার্স আমি মুখস্থ করে পরীক্ষা দিতে চলে যাব আর এক্সপেক্ট করবো আমার সিলেকশন হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। কারণ এটা কম্পিটিটিভ এক্সাম, তুমি ক্লাস 11-12 এক্সাম দিতে যাচ্ছ না যে সব প্রিভিয়াস ইয়ার্সই শুধু মুখস্থ করে চলে গেলে সেখান থেকেই বেশ কিছু পার্সেন্ট কোশ্চেন চলে আসবে। ঠিক আছে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তো তাই জন্য সিলেবাস যে প্রচুর কমে গেছে এরকমটা ভুল ভেবো না, সিলেবাস যেমন ছিল সেটাই আছে, বরং বলতে পারো যে আগের যেটা তোমাদের বললাম যে আগে মানে অনেকগুলো চ্যাপ্টার আর মার্কস কম, সেক্ষেত্রে কোনো চ্যাপ্টারতে হয়তো দেখলে দুটো কোশ্চেন এসেছে, কোনো একটা চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন্সই আসেনি। কিন্তু প্রিপারেশান যদি ভালো করে নিতে হয় আমাদের সব চ্যাপ্টারই পড়ে রাখতে হবে। এবার খুব বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি বা একটু লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি হতে পারে সেভাবে তুমি ওটাকে ভ্যারি করাতে পারো। ক্লিয়ার হলো বিষয়টা? আচ্ছা, তাহলে এই যে সিলেবাস কমলো কি বাড়লো না কি থাকলো সেটা বোঝা গেল। এর পরের প্রশ্ন আসছে যেটা, যে তোমরা অনেক স্টুডেন্টই দেখছি সেটা পেপার 2 এর জন্য হোক বা পেপার 1 এর জন্য হোক, যখনই তোমরা অ্যাডমিশান নিতে চাইছো কিছু স্টুডেন্টের মধ্যে দেখছি এরকম সাইকোলজি কাজ করছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমার স্কুলেরই সাবজেক্ট, আমি 11-12 পড়েছি বা এখন যারা রানিং ব্যাচে আছো তো তারা 11-12 পড়ছো, তো সেটা তোমার গ্রিপে আছে। লজিক্যাল রিজনিং আর ইংলিশটা জানা নেই তোমাদের, তোমরা কখনো সেভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য লজিক্যাল রিজনিং আর ইংলিশ প্র্যাকটিস করোনি বা পড়োনি, তাই শুধু এটার জন্য অ্যাডমিশান নিচ্ছ। ঠিক আছে, আমি কাউকে বারণ করছি না, তোমাদের যদি কারণ এটা মনে হয় যে সেটাই আমি করতে চাইছি করছো, কিন্তু আমার একটা বিষয় তোমাদেরকে একটু মনে হলো যে জানিয়ে রাখা উচিত, বা হয়তো তোমরা ওই ব্যাপারটা ভেবে নাও থাকতে পারো, বলে নেওয়া উচিত, তাই আমি বলছি যে ধরো যারা মনে করছো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির দরকার নেই, লজিক্যাল রিজনিং আর ইংলিশের দরকার, তো তারা যদি তোমরা কোথাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেপারেটলি প্রিপারেশান নাও তো ঠিক আছে, কিন্তু তোমাকে সিরিয়াসলি মানে প্রিপারেশান নাও মানে সেলফ স্টাডি হলেও সেটা কিন্তু খুব ভালো করে করতে হবে আমার মনে হয়। বা কি শুধু ফিজিক্স আবার কেউ কেউ দেখি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অ্যাডমিশন নিচ্ছ, বলছো লজিক্যাল রিজনিং আর ইংলিশটা আমি পারছি, এরকম মানে পারছি মানে ওটা করছি না কেন, অনেকের আছে যে সেটা আমি নিজে পারি করতে। যারা অনেকটা এজের স্টুডেন্ট হয়তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করছে, যে যারা হয়তো বিভিন্ন রকম গভর্নমেন্ট জবের জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিয়েই থাকে, তো তাদের কাছে লজিক্যাল রিজনিং আর ইংলিশটা ইজি হতে পারে, যে তারা অনেক বছর ধরে প্র্যাকটিস করে ওটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, দেন আমি বলবো এটা ওকে। যারা মানে এটা যেহেতু তো এজ ব্যারিয়ার অনেক আছে নেই সেভাবে, তো তাই জন্য অনেক মানে যারা অনেক বছর আগে এইচএস পাস করে গেছে তারাও দিতে পারছে, তো তারা অনেকেই কি হয় না বিভিন্ন গভর্নমেন্ট জবের যে কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ের প্রিপারেশান নিচ্ছে। তারা ভাবছে যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে কোর্স ব্যাপারগুলো 11-12 সেটা থেকে আমরা অনেকটা ডিটাচ, তাই সেটা শুধু প্রিপারেশান দরকার, এটা চাইছি না। তাদের আমি বলবো যে ইটস ওকে, মানে সেই ডিসিশনটা ঠিক আছে যদি তারা এটাকে এতদিনে গ্রিপে নিয়ে আসে। কিন্তু অনেক 11-12 স্টুডেন্টকে দেখছি যে তারা ভাবছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেহেতু আমি পড়ার মধ্যে আছি ওটা আমি পেরে যাব, লজিক্যাল রিজনিং আর ইংলিশ শুধু পড়লেই এনাফ। তাদের আমি বলছি যে একটু ভেবে দেখো, যে এটা ভাবা উচিত বলে আমার মনে হয়। তুমি যেই কোনো একটা সাবজেক্টের টিচার নিচ্ছ না, তাতে কি হয় তিনি কিছু পড়াচ্ছেন, তার মক টেস্ট নিচ্ছেন বা প্র্যাকটিস করাচ্ছেন, তো যেহেতু ওটা ফ্লোয়ের মধ্যে থাকছে তখন দেখবে ওই জিনিসটাই বারবার করা হয়, মানে ওই টিচার পড়া দিচ্ছেন। সেটা আমি শুধু কম্পিটিটিভের জন্য বলছি না, তুমি কোনো সাবজেক্টের যখন গ্র্যাজুয়েশন করছো, এইচএস করছো, যেটাই করছো, টিচার থাকলে তারা কি করে একটা কি রুটিনের ফলো করে তোমাকে পড়া দিচ্ছে
পড়া নিচ্ছে, টেস্ট নিচ্ছে, তো তাই সেটাই বারবার পড়া হয়। আর যেটার উপর গাইডেন্স নেই, যেটা নিজে সেলফ স্টাডি করবে বলে রেখে দিয়েছো, সেটা সবসময় দেবে লাস্টে, যে আগে টিচারের যেটা পড়িয়েছেন বা বুঝিয়েছেন সেটা দেখে নিই, দেন আমি যেখানটা সময় পাবো তখন সেলফ স্টাডি করে নেবো। কিন্তু যেই ওটা থেকে যায় যে নিজে পড়বো, ফ্রি টাইম হয়ে গেলেই পড়ে নেবো, ওটা আমি নিজে পারবো বলে, কিন্তু নিজে পারবে তো ভালো কথা, কিন্তু নিজের সময়টা তো দিতে হবে। সেই সময়টা স্টুডেন্টরা দেয় না, ওই সাবজেক্টটা ধীরে ধীরে নেগলেক্ট হতে থাকে। কিন্তু তুমি যতই ভালো ফিজিক্স কি কেমিস্ট্রি কি বায়োলজি পারো, আলটিমেটলি এক্সাম যখন দিতে যাবে, তোমার সিলেকশনটা তোমার হয়েছে কি হয়নি সেটা কিন্তু টোটালটার উপর নির্ভর করবে। তুমি যে টিচার মানে যার কাছে ধরো পড়েছো বা কি বলা যেতে পারে বেশি প্র্যাকটিস করেছো যে সাবজেক্টটাকে, দেখা গেল সেটার মার্কস খুব বেশি, সেটা তুমি সেলফ স্টাডি করো আর কোথাও পড়ো, সেটার মার্কস খুব ভালো উঠেছে। কিন্তু তুমি যেটাকে সেলফ করোনি, মানে যেটা মনে হয়েছে যে ওটার সময় বেশি দিয়েছো সেটা খুব ভালো রেডি, আর যেটার সময়টা কম দিয়ে একটু নেগলেক্ট হয়ে গেছে, সেটাতে যদি মার্কস না ওঠে, আলটিমেটলি টোটাল মার্কসটা তো তোমার কমে যাবে। আর তোমার বুঝতেই পারছো যে র্যাঙ্ক কতটা ভ্যারি করবে ওই অল্প 1 নাম্বার 1.5 নাম্বার হাফ নাম্বার এগুলোর ভ্যারিয়েশানে। নিজেরা আশা করি যারা অনেক স্টুডেন্ট আছো যারা এই ভিডিওটা দেখবে, আমি জানি যারা অলরেডি ফেস করে ফেলেছো এই এক্সামগুলোকে একবার, আর যারা নতুন দেবে তারাও বুঝে যাচ্ছ, আশা করি বুঝতে পারছো। যারা অলরেডি ফেস করেছো তারা তো বুঝতেই পারছো লাস্ট ইয়ার এক্সাম দিয়ে যে কতটা ম্যাটার করে যে হাফ 1 নাম্বারও এই কম্পিটিটিভ এক্সামের জন্য। আর যারা দাওনি তারাও বুঝে রাখো যে অল্প একটু নাম্বারও কিন্তু ডিপেন্ড করবে তোমার সিলেকশন হলো কি হলো না নেক্সট ইয়ারের জন্য। তো তাই আমার মনে হয় যখন তোমরা ডিসিশন নিচ্ছ যে কোন সাবজেক্টটার উপরে একটার উপর বেশি ফোকাস করব, এটা আমার দরকার নেই, এটা আমার গ্রিপে আছে, এটা আমি নিজে পারবো, তো সেই রকম কোনো ডিসিশন যখন নিচ্ছ তখন খুব ভালো করে বুঝে নাও। এবং যেটা ভাবছো যে সেলফ স্টাডি করে হয়ে যাবে, কেন ওটা আমার স্ট্রেংথ আছে, আমি ওটা পারি, তো সেলফ স্টাডি করে নেব বলে ওটাকে নেগলেক্ট করো না, ওটা কেউ সমান গুরুত্ব দিয়ে পড়তে থাকো। তা না হলে যেটাতে তোমার সবথেকে বেশি ক্ষমতা ছিল, ঠিক আছে, যেটা তোমার মনে হতো যে এটা আমার স্ট্রেংথ, এটাতে তো আমি ম্যাক্সিমাম মার্কস পাবো, তো শেষে পরীক্ষা শেষে দেখবে ওটাকে নিজের জন্য ফেলে রেখে বরং যেগুলো তোমার উইকনেস ছিল সেগুলো তুমি টিচার সাপোর্ট নিয়ে অনেক বেশি প্র্যাকটিস করে একদম রেডি করে ফেলেছো। এদিকে যেটা তোমার স্ট্রেংথ ছিল তুমি ওটাকে লাস্টে করে নিলেও হয়ে যাবে বলে ফেলে রেখেছিলে, সেই সাবজেক্টটার জন্যই তোমার সিলেকশনটা এবছর রয়ে গেল। সেটা যেন না হয়, সেটাকে মাথায় রাখো, রেখে চুজ করো যে তোমরা সব পুরো ফুল কোর্স নেবে কি না, কোর্স না নাও, কিন্তু যখন পড়বে, যখন নিজেরাও সেলফ স্টাডি করবে, সব সাবজেক্টই নিজে পড়ো, কিন্তু তখনও এটা মাথায় রেখো যে আমাকে সিলেকশন পেতে গেলে সব সাবজেক্টে কিন্তু ধ্যান দিতে হবে। কোনো একটাতে কিছুই মানে কোনো রকম 2-3 নম্বর তুললাম, বাকিতে ফুল মার্কস তুললাম, ফুল মার্কস তোলো তাতে কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করো একেবারে কোনোটা যেন এতটাও নেগলেক্ট না হয়, তো তাহলে তোমার টোটাল মার্কসে কিন্তু আসবে না। প্লিজ এটা বোঝার চেষ্টা করো, সেটা পেপার 1-এর জন্য, পেপার 2-এর জন্য। আর অনেক সময় অনেকে জিজ্ঞেস করো আমি যে কোর্স করাই সেখানের অ্যাডমিশানে মানে সেপারেট কোনো সাবজেক্টে নিই কি না অ্যাডমিশান, তো সেক্ষেত্রে পেপার 1-এর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলোর জন্য যদি কারোর মনে হচ্ছে অনেকের যে এটা দরকার নেই কিন্তু এগুলো হলে ভালো, তো তাদেরকে আমি নিচ্ছি, কিন্তু পেপার 2-এর যারা আছো তাদের এই জিকে ইংলিশ এগুলোর ক্ষেত্রে আলাদা করে মানে অ্যাডমিশন হবে না, পুরো কোর্স নিলে অ্যাডমিশন হবে, তা না হলে হবে না, ঠিক আছে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো সে যেভাবেই পড়ো, আমি যে বিষয়টা বলতে চাইলাম নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সব সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দাও, কেন দেখলেই বোঝাই যাচ্ছে দেখো সবার মার্কস নাম্বার 1, আমি কখন কোনোটাকে খুব বেশি গুরুত্ব দেবো, কখন কোনোটাকে কম গুরুত্ব দেবো কোনো এক্সামে কম্পিটিটিভে। ধরো দেখা গেল যে এখানে আমি দেখলাম ফিজিক্সে হয়তো 5 মার্কস আছে, 50 মার্কস হয়তো অন্য কোনো একটা সাবজেক্টে আছে, তো অবশ্যই সেখানে আমি 50 মার্কস যেটাই আছে ওয়েটেজ বেশি সেটাই আমি বেশি গুরুত্ব দিলাম। যেমন এর আগে জেনপাস ছিল যে বায়োলজি 50% আর ফিজিক্স কেমিস্ট্রি 25 করে 50, তো সেখানে অনেক ম্যাক্সিমাম সব স্টুডেন্টই কী করতে তোমরা বায়োলজিটাকে মেন ফোকাসে রাখতে, দেন কিছুটা অবশ্যই যারা ফিজিক্স কেমিস্ট্রিও করতে পারবে তারাই সিলেক্ট হবে, শুধু বায়োলজি দিয়ে তো সিলেকশন হবে না, কিন্তু সেটা তবু বলা যায় যে ওটার ওয়েটেজ বেশি তাই আমি ওটাতে বেশি গুরুত্ব দিচ্ছি। কিন্তু এক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সবগুলো ইকুয়ালি ইম্পর্টেন্ট, তোমাকে সবগুলোকে খুব ভালো করে কিন্তু রেডি করতে হবে, তা না হলে হবে না। আশা করি বিষয়টা আমি বোঝাতে পেরেছি। তো সবাই ঠিকঠাকভাবে প্রিপারেশান নাও,
সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।